বিশ্বকাপের রাউন্ড অফ 16 এর ম্যাচে আগামীকাল নরওয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল, এবং এই ম্যাচটা ব্রাজিলের জন্য টেকনিক্যাল ওয়াইজ পুরোপুরি ডিফারেন্ট একটা কেস হইতে যাইতেছে, ডিফারেন্ট একটা সেট আপ হইতে যাইতেছে। আমরা যদি জাপানের বিপক্ষে যে ধরনের স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামছি ওইটাই আবার নরওয়ের বিপক্ষে অ্যাপ্লাই করতে চাই, তাহলে খুব একটা কার্যকর হওয়ার সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আমাদের অ্যাপ্রোচ পরিবর্তন করতে হবে, কেননা আমরা যদি খেয়াল করে দেখি জাপান পুরোপুরি ডিসিপ্লিন একটা ফুটবল ম্যাচ খেলতে পছন্দ করে। তারা ছোট ছোট পাস, ডিফেন্সিভলি একেবারে অর্গানাইজড একটা টিম। অন্যদিকে নরওয়ে সরাসরি একদম যেটাকে বলা যায় ডিরেক্ট ফুটবল খেলতে পছন্দ করে। তারা ভাইকিংস, তারা কোনো ধরনের ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে না। তাদের অনেকগুলো উইক জোন আছে, কিন্তু অনেকগুলো স্ট্রং জোন যেগুলো আছে ওইগুলোকে পুরোপুরি ডিরেক্ট ফুটবলের মাধ্যমে কনভার্ট করতে চায়। তো বোঝাই যাইতেছে যে ব্রাজিলের জন্য প্ল্যানে পরিবর্তন আনা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্ল্যানটা কিভাবে পরিবর্তন আনা যায়, সর্বপ্রথম যদি আমরা ব্রাজিলের খেলার স্টাইলটা চিন্তা করি বা ব্রাজিল এরকম দলের বিপক্ষে কিভাবে খেলতে পছন্দ করে, সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির একদম সহজ ফর্মুলা হলো যে কন্ট্রোল পজিশনাল ম্যাচ খেলা, যেখানে আপনার পায়ে বল থাকবে বেশি তুলনামূলক অন্য দলের তুলনায়, কিন্তু আপনি শুধুমাত্র পজিশনটা কি বাড়ানোর জন্য আমরা অনেকক্ষণ ধরে বল ধরে আছি, 70% 80% ধরে বল ধরে আছি, এই টাইপের খেলাটা আসলে কার্লো আনচেলত্তি পছন্দ করে না। উনি মনে করেন যে আমার পায়ে বল থাকবে, বাট যতক্ষণই বল থাকবে ততক্ষণই আমরা অপোনেন্টের যে মিড ব্লক আছে, আমরা যদি নরওয়ের ক্ষেত্রে খেয়াল করি ওদের কিন্তু মিডটা পুরোপুরি ব্লক। এই টাইপের দলের বিপক্ষে কার্লো আনচেলত্তি সবসময় মিড ব্লকটাকে ব্রেক করার ট্রাই করেন, এবং এইটা ব্রেক করার জন্য উনি বারবার পজিশন শিফট করেন। একবার রাইট উইং থেকে গেলে আরেকবার লেফট উইং থেকে যান, আরেকবার মিডল থেকে যাওয়ার ট্রাই করেন। এতে করে কি হয়, আপনার মিড ব্লক দলগুলোর সাথে ওদের ডিফেন্সিভ কানেকশনটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। এখন যখন ওই বাড়ে তখন আপনি হাফ স্পেস পাবেন, এবং ওই হাফ স্পেসের বলগুলো দিলেই দেখবেন আপনার ছোট ছোট অনেকগুলো পকেট বের হয়ে যায়, এবং সেখান থেকে কার্লো আনচেলত্তি চিন্তা করেন বা চেষ্টা করেন যেন ওনার দল গোল বের করতে ফেলতে পারে। অন্যদিকে নরওয়ের খেলাটা যেটা বললাম একেবারে ডিরেক্ট ফুটবল খেলতে তারা পছন্দ করে। তারা মিডফিল্ডটাকে পুরোপুরি কন্ট্রোলে রাখবে এবং চেষ্টা করবে মিডফিল্ড থেকে যেন বলটা তারা গেইন করতে পারে। তারা ডিফেন্সের দিকে গিয়ে যে বলটা গেইন করতে পারবে না সেটা তারা খুব ভালো করে জানে, কজ তাদের ডিফেন্সে অনেক ল্যাকিংস দেখা গেছে। তো তারা মিডফিল্ডেই বলটা নেওয়ার ট্রাই করে, এবং বলটা যদি পায় তাহলে খুব একটা চিন্তা ভাবনা নাই, একদম ডিরেক্ট অ্যাটাক যায়, ভার্টিক্যাল অ্যাটাকে চলে যাবে। ভার্টিক্যাল অ্যাটাকে গিয়ে আপনার দেখবেন 3-4 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে ওরা ওয়ান টার্গেট শট নিয়ে ফেলছে। এইটি হলো ওদের সব থেকে স্ট্রং। সো আমার কাছে মনে হইতেছে যে এই ম্যাচটাতে ট্রানজিশনাল কন্ট্রোল যে দল নিতে পারবে বা যে দল বেশি কার্যকর হবে সেই দলের সাফল্য পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সো এখন আমরা একটু বোঝার ট্রাই করবো যে কার্লো আনচেলত্তি বা ব্রাজিল এই ম্যাচটাতে কোন কোন দিকে অতিরিক্ত ফোকাস দিলে এই যে ট্রানজিশনাল ব্যাটেল হইতে যাইতেছে এইখানে তাদের জয় পাওয়া সম্ভব বা ম্যাচটা নিজেদের কন্ট্রোলে রাখতে পারে। সর্বপ্রথম যদি আমরা একদম বিল্ড আপ প্রসেসের দিকে চিন্তা করি, সেক্ষেত্রে দেখবে যে এলিসনের পায়ে বল গেলে সামনেতে দুইটা সিবি থাকবে, মার্কোনেস এবং মাগালেস। কিন্তু মজার বিষয় হলো যখন এরকম মিডফিল্ড ইম্প্যাক্ট একটা দলের বিপক্ষে কার্লো আনচেলত্তি খেলে, তখন ওনার দুইটা সিবি কে একটু স্প্লিট করেন বা একটু ওয়াইডে রাখার ট্রাই করেন। ওয়াইডে রাখার মূল কারণ হলো ক্যাসিমিরোর মতো যে ডিএম পজিশনে থাকবে, আমরা একদম সরাসরি নাম বলি, ক্যাসিমিরোর রোলটা থাকবে সে অনেকটাই নিচে নেমে আসবে, এবং নিচে নেমে এসে ব্রুনো গিমারেজের জন্য পাসিং লেন তৈরি করবে। এবং এই ক্যাসেমিরোর নিচে নামার সাথে সাথে ব্রাজিলকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এইখান থেকে ট্রাপটা তৈরি করতে হবে, কজ ওদের মিডফিল্ডের যে বলয় এইটা আমরা ব্রেক করতে যাইতেছি ট্রাপের মাধ্যমে। তো ক্যাসেমিরো যখন বলটা পাবে তখন আমার কাছে মনে হয় না যে নরওয়ে এসে ওকে অনেক বেশি প্রেস করার ট্রাই করবে, কজ ব্রাজিল যতক্ষণ ক্যাসেমিরোর পায়ে বল রাখতেছে তারা ডিফেন্সিভ জোনটাকেই অনেকটাই অপারেট করে। কিন্তু বলটা যখনই ব্রুনো গিমারেজের দিকে যায় তখনই কিন্তু ব্রাজিল একটা অ্যাটাকিং অ্যাপ্রোচে চলে যায়, ব্রাজিল খুব দ্রুত ট্রানজেকশনাল শিফট করে। তো এই জায়গা থেকেই নরওয়ে চিন্তা করবে বা ট্রাই করবে ব্রুনো গিমারেজকে আটকানোর। সুতরাং ব্রাজিলের এইখানে মূল কাজটা থাকবে ব্রুনো গিমারেজকে এমন সব জায়গাতে বল দেওয়া যেখানে ও ওর বডিটাকে ওরিয়েন্টেশন করে একটা টার্ন মেক করতে পারে। যখন ও এই জিনিসটা করতে পারে, আমরা যদি ব্রাজিলের খেলা নিয়মিত দেখি বা প্রতিনিয়ত ফলো করার ট্রাই করি, তাহলে দেখবেন ব্রুনো গিমারেজ যখনই ওর বডিটা ওরিয়েন্টেশন করে একটা টার্ন মেক করতে পারে তখনই মিডফিল্ড থেকে প্রথম প্রেসটা ভেঙে যায়, অপোনেন্টের প্রথম প্রেস পুরোপুরি ভেঙে যায়, এবং এইখান থেকেই ব্রাজিলের
এই যে অ্যাটাকিং লেনটা তৈরি হয় যেটা নরওয়ে বন্ধ করতে চাচ্ছে। সুতরাং এই ম্যাচটাতে সব থেকে ভাইটাল রোল প্লে করতে যাইতেছে ব্রুনো গিমারেস, এবং ব্রুনো গিমারেসকে হেল্প করতে হবে যেন ওর বডিটাকে ওরিয়েন্টেশন করে টার্নটা মেক করতে পারে। এই টার্নটা মেক করতে পারলেই আমাদের অ্যাটাকিং লেনটা বের হবে, আদারওয়াইজ এই অ্যাটাকিং লেন বন্ধ করার জন্য নরওয়ে সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাবে। আবার যদি অ্যাটাকিং অ্যাপ্রোচের কথা চিন্তা করেন, দেখেন এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র সব থেকে বড় রোল প্লে করতে যাইতেছে, এতে কোনো ধরনের সন্দেহ নাই। বিকজ আমাদের অ্যাটাক গুলো অনেকটাই এখন লেফট উইং বরাবর বা ওই জোনটাতে আমরা যত ওভারলোড করতে পারি ততই আমাদের অ্যাটাক ভালো হয়। কজ রাফিনিয়া নাই, বা আমাদের অন্য সাইডে যে উইঙ্গারকে খেলানো হইতেছে রায়ানকে, সেই রায়ান কিন্তু মূলত ম্যাচের ভিতরে স্টেবিলিটি দেয়। ওর কাজটা একেবারে যে গোলের ভিতরে যাবে, অ্যাপ্রোচে যাবে ওইরকম হয় না। তো এই জায়গাতে যে জিনিসটা করতে হবে যে ভিনিসিয়াস অন বি অন সিচুয়েশন যেন পায়। আমরা যদি খেয়াল করে দেখি যে নরওয়ের ডিফেন্সিভ লাইন যথেষ্ট নড়বড়ে, এবং এরা যখন দেখে যে খুব কুইক কাউন্টারে কোনো একজন ড্রিবলার আসতেছে যে অন বি অন সিচুয়েশনে খুব ভালো, তখন তারা আইদার কলাপস করে, সবাই মিলেই ভেঙে যায়, তাদের বলয় ভেঙে যায়, অথবা তারা ফাউল করে আপনাকে সেট পিস উপহার দেবে। সুতরাং আপনি আইদার সেট পিস পাইতেছেন ভিনিসিয়াসের ওই পজিশন থেকে, অথবা আপনি গোল পাইতেছেন, দুইটার একটা হইতে যাইতেছে ফর শিওর। কজ ওদের এই এই দুর্বলতা একেবারে দীর্ঘদিনের। তবে এই জায়গাতে একটা বলার মতো বিষয় হলো যে ডগলাস সান্তোসকে আমরা আগের ম্যাচে কিন্তু ভিনিসিয়াসের সাথে ফার্স্ট হাফে খুব একটা ভালো কোলাপ করতে দেখি নাই, কিন্তু এই ম্যাচে অবশ্যই অবশ্যই ডগলাস সান্তোসকে ওভারল্যাপ করতে হবে উইথ ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রকে দুইজন যদি মার্ক করে, তাইলে আমরা দেখছি জাপান ভিনিসিয়াসের কাছ থেকে আমরা খুব একটা ভালো ফিডব্যাক পাইতে দেয় নাই জাপানের যে ডিফেন্সিভ লাইন, কারণ ওরা দুইজন বা তিনজন সবসময় ভিনিসিয়াসকে মার্ক করতেছিল। কিন্তু এই ম্যাচটাতে যদি ডগলাস সান্তোস উপরে ওঠে, সেক্ষেত্রে দেখা যাবে কি ওদের যে ফুলব্যাক, ওই ফুলব্যাক রাইট ফুলব্যাক আইদার ভিনিসিয়াসকে চার্জ করতে যাবে, অথবা ডগলাস সান্তোসকে চার্জ করতে যাবে। এই যে টু বি অনেকটা সিচুয়েশন তৈরি করা, এইটা কিন্তু ভিনিসিয়াসের জন্য কাজটা আরো বেশি সহজ করে দেয়। একজন ফুলব্যাক একজন সিবি মিলে ভিনিসিয়াসকে আটকাতে গিয়ে যখন দেখবে যে ফুলব্যাক চলে যাচ্ছে ডগলাস সান্তোসকে আটকানোর জন্য বা ডগলাস সান্তোসকে মার্ক করার জন্য, তখন কিন্তু ভিনিসিয়াস আবার 1v1 সিচুয়েশনে পড়ে যাচ্ছে। সুতরাং এই যে ব্রাজিল 1v1 সিচুয়েশনে যাইতে চাইতেছে বা এইটা ব্রাজিলের জন্য ভাইটাল রোল প্লে হইতে যাইতেছে, সেজন্য সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, ভিনিসিয়াসের সাথে সাথে ডগলাস সান্তোসকে ওভারল্যাপ করতে হবে। যদি ডগলাস সান্তোস কে অপোনেন্টের ফুলব্যাক চার্জ করতে আসে, তাহলে ডগলাস সান্তোস বলটা যদি ভিনিসিয়াসকে দিয়ে দেয়, ভিনিসিয়াস ইনসাইড রান মেক করতে পারবে, ইনসাইড কাট করতে পারবে। আবার যদি মনে করেন ভিনিসিয়াস কি ওরা দুইজন মার্ক করতে যায়, তাহলে আমাদের ডগলাস সান্তোসের জন্য ক্রস করার অপরচুনিটি বেড়ে যাবে, ও তখন ওয়াইড চ্যানেল থেকে ঢুকে ক্রস করতে পারবে, যে জিনিসটা কিন্তু জাপানের বিপক্ষে আমাদের অনেক বেশি কার্যকর হয়েছিল সেকেন্ড হাফে গিয়ে। সুতরাং এই ম্যাচটাতে ভিনিসিয়াসকে আমরা 1v1 সিচুয়েশন তৈরি করার জন্য সর্বোচ্চ যে জিনিসটা করবো সেটা হলো ওভারল্যাপ করাইতে হবে সান্তোসকে দিয়ে। আবার যদি খেয়াল করেন এই ম্যাচটাতে রায়ানের রোলটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বা ভাইটাল হইতে যেতেছে। আমরা যদি খেয়াল করে দেখি রায়ানের প্রোফাইলটা এমন যে বেসিক্যালি একজন টাচ লাইন উইঙ্গার না, ও অনেকটা ওয়ার্ক রেট উইঙ্গারের মতো, এবং এই টাইপের উইঙ্গারদের কাছ থাকে আপনি একটা উইং থেকে বলটাকে শিফট করা। কার্লো আনচেলত্তি যে জিনিসটা করতে খুবই পছন্দ করেন, যে একটা সাইড থেকে আমরা স্পেস ক্রিয়েট করে অপর সাইডে বলটাকে জেনারেট করব, যাতে করে ওই ছোট ছোট পকেট গুলা বাইর হয়ে যায়, সেকেন্ড স্পেস গুলাতে আমাদের প্লেয়াররা ঢুকে যাইতে পারে। এবং এই জিনিসটা কার্লো আনচেলত্তি রায়ানের কাছ থেকে করাইতে পারতেছেন। আর একটা বিষয়, আমরা যখন দেখি ভিনিসিয়াস বলগুলো হারাচ্ছে, তখন কিন্তু ভিনিসিয়াস প্রথম প্রেসটা করে, এটা খুবই ভালো দিক যে ও প্রথম প্রেসটা করে, কিন্তু সেকেন্ড প্রেস থেকে ভিনিসিয়াস কিন্তু আর খুব একটা ইনভলভ হয় না। এই জায়গাতে গিয়ে আমরা যদি রায়ানের প্রোফাইলের দিকে তাকাই, ও দেখবেন বলগুলোকে শিফট করে, এট দ্য সেম টাইম যখনই বল হারায় ওই যে প্রেসিং শুরু করে, এই বান্দা প্রেস করতে 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 একেবারে ডিফেন্সিভ লাইন পর্যন্ত চলে যায়। এই যে পুরো ম্যাচটাতে আমাদের একটা উইং জোন পুরোপুরি ওভারলোড হইলেও অন্য উইং জোন থেকে কুইক ট্রানজিশন গুলাকে আটকানোর ক্ষেত্রে একটা প্লেয়ার কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে যাচ্ছে, এইটা কিন্তু এই যে নরওয়ের মতো দলের বিপক্ষে খুবই ভাইটাল রোল হয়ে যায়। সুতরাং এই ম্যাচটাতে রায়ানের পারফরমেন্স কিরকম হয়, এইটা আমাদের জন্য খুবই একটা দেখার বিষয় থাকবে। এবং আমরা জানি যে দানিলো কিন্তু ওইভাবে ওভারল্যাপ করতে পারে না, বা ওভারল্যাপ করে ফেললেও
খুব দ্রুত নিচে ব্যাক করতে পারে না, ওর পেসটা একেবারে হারাই ফেলছে। তো এই জায়গা থেকে ওর সাথে কোলাপ করা, ওকে হেল্প করা, এটাও কিন্তু রয়ানের বড় একটা ভূমিকা হইতে যেতেছে। সো ওভারঅল রয়ান এই ম্যাচটাতে আমাদের অবশ্যই টাইম লাইনে থাকবে। এবং আমরা যদি কুনিয়ার দিকে তাকাই, সেক্ষেত্রে কুনিয়া সবসময় আমাদের দলের জন্য যথেষ্ট ভাইটাল একটা রোল প্লে করে, কিন্তু এই ম্যাচটাতে ওর রোলটা আরো বেশি বড় হইতে যাইতেছে, কজ আমরা সামহাউ ভিনিসিয়াসকে 1v1 সিচুয়েশনে দেখতে চাই বা ফলাইতে চাই। এই জন্য আমরা ডগলাস সান্তোসকে ওভারল্যাপ করাবো ফর শিওর। আপনারা দেখবেন ডগলাস সান্তোস অনেক বেশি ওভারল্যাপ করতেছে, যাতে করে ওদের রাইট ফুলব্যাক ডগলাস সান্তোসকে দেখে মোটামুটি ট্র্যাকে চলে যায়, বা ওই ট্র্যাকটা চলে যায়, ওই ওয়াইড চ্যানেলটায় চলে যায়, যাতে করে ভিনিসিয়াস ইনসাইড কাট নিতে পারে বা 1v1 সিচুয়েশনে পড়তে যায়। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে একটা সিবির সাথে সাথে যদি আরো একটা সিবি ভিনিসিয়াসকে কানেক্ট করার ট্রাই করে বা ডিল করার ট্রাই করে, তখন কিন্তু ভিনিসিয়াসের জন্য 1v1 সিচুয়েশন গুলা অতটা কার্যকরী নাও হইতে পারে। এবং এই জায়গাতে গিয়েই ম্যাথিউস কুনিয়াকে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। কারণ ম্যাথিউস কুনিয়ার রোলটা এরকম যে ও কিন্তু একজন নাম্বার 9 হলেও নিচে নামতে পছন্দ করে বা একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে বেশিরভাগ সময় থাকে। তো ও যদি এরকম বারবার নিচে নামে, বিটুইন দ্য লাইন বারবার ড্রপ করতে থাকে, তাহলেই ওদের যে ডিফেন্সিভ লাইন এইটা পুরোপুরি ডিঅর্গানাইজ করা সম্ভব। কজ ওর সাথে সাথে ম্যাসিকুনের সাথে সাথে কিন্তু ওদের একটা সিবিও নেমে আসবে। আমরা যদি খেয়াল করে দেখি, একটা ফুল ব্যাক চলে গেছে ডগলাস সান্তোসের দিকে, একটা সিবি চলে আসতেছে মেসিস কুনিয়ার দিকে, শুধু একটা সিবি থাকতেছে ভিনিসিয়াস জুনিয়রের জন্য। হাইস্ট গেলে দুইটা হয়তো আরো একটা ফুল ব্যাক এসে ওকে মার্ক করার ট্রাই করবে, এর বেশি না। সুতরাং ভিনিসিয়াসকে যে আমরা বারবার 1v1 সিচুয়েশনে ফলাইতে চাইতেছি, সেটা কিন্তু এই ম্যাথিউস কুনিয়ার যে বারবার ড্রপ করা বিটুইন দ্য লাইন, এইটা বড় একটা রোল প্লে করবে। আরো একটা জিনিস আছে, ম্যাথিউস কুনিয়া যদি বারবার ড্রপ করে, তাহলে ভিনিসিয়াসের সাথে স্পেস তৈরি হওয়ার সাথে সাথে আমাদের একটা লেট রান মেক করার জন্য স্পেস ক্রিয়েট হয়ে যাবে। এবং এই জায়গাতে গিয়েই কার্লো আনচেলত্তি মোস্ট প্রবাবলি দানিলোকে সিলেক্ট করবে। আমরা অনেকেই চাচ্ছে যে আমাদের মিডফিল্ডে যদি এডারসনকে খেলাই, সেক্ষেত্রে হালান্ডের কার্যকারিতা অনেকটাই কমাই ফেলতে পারবে, কিন্তু ওর কাছ থেকে কিন্তু আমরা অ্যাগ্রেসিভ বা এই অ্যাটাকিং জোনে খুব একটা হেল্প পাবো না। কারণ আমরা জানি ভাই, আমাদের এই ম্যাচটাতে প্রচুর গোল করতে হবে, গোল বের করতে হবে। যদি গোল বের করতে চান, এবং এই যে লেট রান মেক করার জিনিসটা, এইটা কিন্তু ব্রাজিল দলে সব থেকে ভালো পারে আমাদের দানিলো সান্তোসকে দেখবেন বোটাফোকোতে যদি ওর গোলগুলো দেখেন, কিন্তু ব্রাজিল দলেও হুট করে এসে বক্সের ভিতরে কিভাবে জানি উপস্থিত হয়ে যায়। এইগুলোকে বলা হয় যে একদম লাস্ট মোমেন্টে এমন কিছু রান মেক করে যাতে করে অপোনেন্ট কনফিউজড হয়ে যায় যে কারে আটকাবো। আমরা ম্যাথিস কুনার দিকে গেছি, আমরা ভিনিসিয়াসের দিকে গেছি, ডগলাস সান্তোস ক্রস করতে পারেন ওদিকে গেছে, ওদিকে রায়ান সে দাঁড়ায় আছে। এখন এরকম হুট করে একজন যদি মিডফিল্ডার চলে আসে যে গোল করতে পারে বা লেট রান মেক করে ভালো একটা চান্স ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অপোনেন্ট পুরোপুরি হজবরল অবস্থা হয়ে যায়। এই কারণে আমার কাছে মনে হয় দানিলোর লেট রান মেক করার যে ক্যাপাবিলিটি, এইটা ওকে মোস্ট প্রবাবলি এই একাদশে রেখে দিতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আবার যদি নরওয়ের অ্যাটাক গুলোকে থামানোর কথা আমরা চিন্তা করি বা প্ল্যান করি, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের মাথা ব্যথার মূল কারণ হয়ে যায় হল্যান্ড, যে ওর গোল স্কোরিং অ্যাবিলিটি এত ভালো। এট দ্য সেম টাইম নুসাকে নিয়ে আমরা অনেকেই চিন্তিত যে ও যেভাবে বল নিয়ে আগে আসে নেইমারের মতো করে, কোন সময় কোন বিপদ ঘটাই ফেলে। কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে ব্রাজিলের জন্য সব থেকে বড় চিন্তার কারণ হইতে যাইতেছে ওডিগার্ডকে কিভাবে থামাবে। হল্যান্ড কতটুকু সক্রিয় হবে, নুসা কতটুকু বল পাইতেছে, সেটা পুরোপুরি ডিপেন্ড করে ওডিগার কিভাবে পারফর্ম করতেছে। ওডিগার এই দলটার মিডফিল্ডের পুরোপুরি মেকানিজম নিজেই কন্ট্রোল করে, এবং ওর সব থেকে বড় গুণ হলো ও সবসময় যে আপনার ফাইনাল থার্ডে বল দিতেছে, একটা ফাইনাল পাস দিতেছে, তা কিন্তু না। এ সবসময় প্রেসটাকে অ্যাট্রাক্ট করার ট্রাই করে। যখন আপনি প্রেসটাকে অ্যাট্রাক্ট করবেন, তখন কিন্তু অপোজিট সাইডে স্পেস ক্রিয়েট হয়ে যায় এবং সেখান থেকে একটা ভালো অ্যাটাক বিল্ড আপ হইতে পারে। সুতরাং এই জায়গাতে ক্যাসিমিরোর সব থেকে বড় যে দায়িত্বটা থাকবে, সেটা কিন্তু শুধুমাত্র যে ওডিগারকে ট্যাকেল করে যাব, ওডিগারকে ফালাই দেবো, তা কিন্তু না। কারণ আপনি ওকে ট্যাকেল করতে গেলে অপোজিট যে সাইডটা সেটা খুলে যেতে পারে, কিংবা হালান্ড একটা ফাইনাল থ্রুতে বল পাই যেতে পারে। সুতরাং ক্যাসিমিরোর যে জিনিসটা করতে হবে, সেটা হলো ওর যে পজিশনাল অ্যাঙ্গেল, ওডিগারের পজিশনাল অ্যাঙ্গেল গুলাকে নষ্ট করতে হবে। আপনি যদি ওর পজিশনাল অ্যাঙ্গেল গুলা নষ্ট করতে পারেন, তাহলেই ওদের অ্যাটাক গুলাকে রুখে দেওয়া সম্ভব। তার মানে সামহাউ ওর অন দা বল যে টাইম ওডিগারের, এইটা ক্যাসেমিরোর কমাইতে হবে, ব্রাজিলের কমাইতে হবে, তাহলেই দেখা যাবে ওদের অনেকগুলো অ্যাটাক শুরুতেই নাই হয়ে যাবে।
আবার যদি হালান্ডকে থামানোর কথা চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ম্যাচটাতে সিবির যে প্লেয়ারটা থাকবে এইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে এবং তাদের ভিতরে যে রিলেশনশিপ এটা পুরো ম্যাচটাতেই খুব স্ট্রং থাকতে হবে। কজ আমরা যদি খেয়াল করে দেখি, দেখবেন এরিয়ালের কথা বলুন, ফার্স্ট কন্ট্রাক্টের কথা বলুন, সব দিক থেকেই হালান্ডের সাথে ক্লাশ করতে যাবে আমাদের মাগালেস। এবং যখন মাগালেস ওকে চার্জ করতে যাইতেছে তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের সিবি পজিশনে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হবে এবং এই জায়গায় এই গ্যাপটাকে পুরোপুরি কাভার আপ করার দায়িত্বটা চলে যাচ্ছে মার্কুনেসের দিকে। যদি মার্কুনেস এই জিনিসটা প্রপারলি করতে পারে তাহলে ফাইন, বিকজ আমরা যতবারই আর্সেনালের খেলা দেখছি, গ্যাব্রিয়াল যখনই হালান্ডকে চার্জ করতে যাচ্ছে সালিবা কিন্তু ওই জোনটাকে মোটামুটি কাভার আপ করে বা করে থাকে। যখন করতে পারে না তখনই দেখা যায় যে সেকেন্ড বল বলুন, লে অফ বলুন, এই জায়গা থেকে হালান্ড গোল করে ফেলে। সুতরাং এই ম্যাচটাতে সামহাও আমাদেরকে এই যে কাভার আপ করার যে বিষয়টা, মাগালেসের পজিশনটা মার্কুনেস যেভাবে কাভার আপ করতেছে সেইটা আমাদের পুরো ম্যাচটাতে মেনটেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু হালান্ড আমাদের বিপক্ষে যে কোনো সময় গোল করে ফেলতে পারে। আবার নরওয়ের এই অ্যাটাকগুলো থামানোর ক্ষেত্রে ব্রাজিলের রেস্ট ডিফেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে যাচ্ছে, তাতে কোনো ধরনের সন্দেহ নাই। কজ আমরা যদি খেয়াল করে দেখি, নরওয়ে কিন্তু ওয়াইড উইং থেকে তেমন একটা অ্যাটাক করতে পছন্দ করে না বা তাদের খুব একটা গোলও বের হয় না। তাদের গোলগুলো আসে মূলত ওডিগার যখন একটা ফাইনাল ফরওয়ার্ড পাস দেয় সেখান থেকে হালান্ড অনেকটাই বলা যায় ডিপলাইন একটা রান মেক করে, ওই জায়গা থেকে সে গোলে কনভার্ট করে। সো এই জিনিসটাকে যদি আপনি থামাতে চান, আপনার রেস্ট ডিফেন্সে ডেফিনেটলি তিনজনের একটা ব্যাকলাইন লাগবে। এবং আমার যতটুকু ধারণা, ভিনিসিয়াসের সাথে ওভারল্যাপ করার জন্য যেহেতু আমরা ডগলাস সান্তোসকে অনেকটাই উপরে ওভারল্যাপ করতে পাঠাবো, সেক্ষেত্রে আমাদের দানিলোকে অনেকে থার্ড সিবি পজিশনে খেলাইতে হবে। ওর যেহেতু পেস নাই, উপরে ওঠানোর কোনো প্রয়োজনীয়তা আমার কাছে মনে হয় না। রায়ান এই কাজটা খুব ভালোভাবে করবে বলে আমার অন্তত বিশ্বাস আছে। এখন এই লাইনটা মেক করার কারণ কি? কারণ হলো যে আমরা যখন ফার্স্ট কন্ট্রাক্টের জন্য হালান্ডের সাথে গ্যাব্রিয়েল চলে যাচ্ছে, আমি আগেই বললাম যে ওই পজিশনটা কিন্তু পুরোপুরি কাভার করতে হবে। এখন মার্কুনেসের নিজের একটা পজিশন আছে, এট দ্য সেম টাইম আর একটা কাভার আপ পজিশন আছে। দুইটাই যদি ওর এককভাবে ফালাইতে যান, আমরা জানি বড় হচ্ছে ম্যাচে ওর বিভিন্ন ভুল করার একটা প্রবণতা আছে। এই জায়গাতে যদি ওর পাশে আমরা দানিলোকে মোস্ট অফ দ্য টাইম সাপোর্টের জন্য রাখা দিতে পারি, তাহলে এই যে 3 ম্যান ব্যাকলাইন বা রেস্ট ডিফেন্স, এইটা কিন্তু ব্রাজিলকে অপোনেন্টের যে অ্যাটাক গুলো আসবে সেগুলোকে রুখে দেওয়ার ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয়। সর্বশেষ কথা বলতে চাই নেইমারকে নিয়ে। নেইমার এই ম্যাচে কতটুকু প্রভাব ফেলতে পারবে বা নেইমারের প্রয়োজনীয়তা কতটুকু? দেখেন, আমার কাছে মনে হয় শুরুর একাদশে না থাকলেও সেকেন্ড হাফে এই ম্যাচে নেইমারকে খেলাইতে হবে এবং নেইমার খুব বড় একটা ভূমিকা রাখতে চাইতেছে। কেন এই কথাটা বলতেছি? দেখেন, শুরুর দিকে আমরা ব্রুনো গিমারেজের মাধ্যমে ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করার ট্রাই করব, কিন্তু যখন নেইমার মাঠের ভিতরে নামবে তখন নেইমার কিন্তু ওই টেম্পো কন্ট্রোল করতে যাবে না। ও কি করবে? ও জাস্ট ক্রিয়েটিভিটির মাধ্যমে চেষ্টা করবে অপোনেন্টের যে লো ব্লক আছে, মিড ব্লক আছে, এগুলাকে ভেঙে ছোট ছোট স্পেস তৈরি করা, পকেট তৈরি করা এবং ভিনিসিয়াস বলুন, কুনিয়াদের বলুন, ভালো কিছু চান্স ক্রিয়েট করা। এবং এই জায়গা থেকেই আসলে খেলাটা পজিশনাল কন্ট্রোল থেকে সরে এসে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটির দিকে চলে যাবে। আপনি যখন দেখবেন যে লো ব্লক হয়ে গেছে, তখন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং সেইটা ব্রাজিল দলে নেইমার থাকায় আমাদের একটা বড় অ্যাডভান্টেজ হিসেবেই কাজ করবে বলে আমার কাছে মনে হয়। এবং নেইমারের যে ধরনের ক্যালিবার, ও যেভাবে ভীষণ নিয়ে ফুটবলটা খেলে, সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা, নেইমার যদি অল্প সময়ও পায় এবং ওই টাইমটাতে যদি 1 ঘন্টা চলে যায়, তারপরে অপোনেন্ট একটু ক্লান্ত হয়ে যাবে, নেইমারের ডিফেন্সিভ ডিউটিটাও একটু কম হবে, ও শুধুমাত্র খেলাটাকে প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে পারবে। এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় নেইমার খুব সম্ভবত গোল অ্যাসিস্ট বের করে ফেলতে পারবে। সো ওভারঅল যদি চিন্তা ভাবনা করি, তাহলে এই ম্যাচে আমাদের খেলার অ্যাপ্রোচ জাপানের বিপক্ষে খেলার অ্যাপ্রোচ থেকে পুরোপুরি ডিফারেন্ট হইতে যাইতেছে ফর শিওর। এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই। এই ম্যাচটাতে ব্রাজিলের জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জ, সেটা হলো আমাদেরকে যে পজিশন কন্ট্রোল বেস ফুটবলটা খেলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে বা যতটুকু আমরা খেলার ট্রাই করব, এই জায়গা থেকে আমরা কতটুকু হাই কোয়ালিটির চান্সেস ক্রিয়েট করতে পারতেছি। যতটুকু চান্স আমরা ক্রিয়েট করতে পারবো, যত হাই কোয়ালিটির চান্স ক্রিয়েট করতে পারবো, আলটিমেটলি ওদের নরবরের ডিফেন্সটাকে আমরা ততই ভাঙতে পারবো। ভিনিসিয়াস, কুনিয়াদের জন্য গোল বের করাটা ততটাই সহজ হয়ে যাবে। অন্যদিকে আমরা যদি এরকম হাই কোয়ালিটি চান্স মেনটেন না করতে পারি, তাহলে দেখা যাবে ওদের মিড ব্লকে কম্প্যাক্ট একটা মিডে আমরা বারবার ধরা খাই যাইতেছি। এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের বল সার্কুলেশন অব্যাহত রাখতে হবে। আমরা যে হাফ স্পেসে ওভারলোড করার কথা বললাম সেইটা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিফেন্সিভ যে
রেস্ট ডিফেন্সের একটা ভূমিকা, সেইটাও অব্যাহত রাখতে হবে। এইখানে যদি আমরা কোনোভাবে কেয়ারলেস হয়ে যাই তাহলে কিন্তু আমাদের ছোটখাটো ভুলের কারণেও নরওয়ে বড় ধরনের একটা শাস্তি আমাদেরকে দিয়ে দিতে পারে। সো অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এবং ডেফিনেটলি আমাদের ট্যাকটিক্স ওয়াইজ আগাইতে হবে। আমাদের দলের ভিতরে যে সামর্থ্য আছে, দল যেভাবে কামব্যাক করার মতো একটা মেন্টালিটি নিয়ে খেলতেছে, তাতে আই বিলিভ যে আমরা যদি প্ল্যান ওয়াইজ খেলতে পারি তাহলে এই ম্যাচটা খুব একটা কঠিন হওয়া উচিত না। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।